আমরা ডিসকাস করছিলাম হাইড্রোগ্রাফস or specifically storm hydrographs, অর্থাৎ একটা ক্যাচমেন্টে বৃষ্টি হলে এখানে আউটলেটে অথবা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ ইন্টারেস্টে ডিসচার্জটা ভেরিয়েশন উইথ টাইম যে কার্ভ রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা বলি হাইড্রোগ্রাফ অথবা স্টর্ম হাইড্রোগ্রাফ। তো এই হাইড্রোগ্রাফটা এটার একটা টিপিক্যাল হাইড্রোগ্রাফ, ডিফারেন্ট কম্পোনেন্টস and different elements আমরা ডিসকাস করেছি এবং এই হাইড্রোগ্রাফের শেপ পার্টিকুলারলি পিক ডিসচার্জ, টিপিকে, টিবি, এগুলো এলিমেন্টগুলো কি কি ফ্যাক্টর এফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে সেগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি এবং সেখানে একটা টেবিল ছিল এবং ফ্যাক্টরগুলোকে আমরা দুটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ফিজিওগ্রাফিক ফ্যাক্টর এন্ড ক্লাইমেটিক ফ্যাক্টর। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বেসিন ক্যারেক্টারিস্টিক আর আরেকটা হচ্ছে স্টর্ম ক্যারেক্টারিস্টিক। আমরা এগুলো লাস্ট ক্লাসে ডিসকাস করেছি অলরেডি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে salient features of different components of the storm hydrograph or simply hydrograph। এটার যে সমস্ত যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন রাইজিং লিম, আমরা যদি এই রাইজিং লিমটা দেখি তাহলে এই রাইজিং লিম অর্থাৎ এ টু বি, এটা হচ্ছে রাইজিং লিম। এটার সেলিয়েন্ট ফিচার্স গুলো কি কি আমরা যদি দেখি যে এইটা বিগিনিং এখানে ডিসচার্জটা ইনক্রিজ করা শুরু হয় বিকজ অফ দ্য রেইনফল, বাট রেট অফ ইনক্রিজ এর স্লোপটা কিন্তু ইনিশিয়ালি কম থাকে কারণ ফুল এরিয়া কন্ট্রিবিউট করে না, and at the same time যে ইনিশিয়াল লস, ইনফিল্ট্রেশন লস এগুলো হাই থাকে। তারপর আস্তে আস্তে সমস্ত এরিয়া থেকে এই পানি আসতে থাকে, বৃষ্টির পানি মোর এন্ড মোর এরিয়া কন্ট্রিবিউট করে, and at the same time এই লসটাও কমে যায়, ফলে ডিসচার্জের রেটটা ইনক্রিজ করে খুব শার্প। তাহলে এইরকম হচ্ছে ক্যারেক্টারিস্টিক, যেমন এখানে আমি অলরেডি মেনশন করেছি, it represents the increase in discharge due to gradual building up of storage in the channels and over the catchment surface এবং চ্যানেলে যে স্টোরেজ বিল্ড আপ হয়, এই জন্য দেখা যাচ্ছে এই কিউটা হচ্ছে, ডিসচার্জটা হচ্ছে। and slow rise in the initial periods due to initial losses and high infiltration losses, and rapid rise afterwards due to more and more flow from the distant parts and decrease in infiltration loss। তাহলে দেখা যাচ্ছে যে এই পার্টটা কিন্তু affected by or influenced by both type। এই যে দুইটা মেইন পার্ট বললাম, একটা হচ্ছে বেসিন ক্যারেক্টারিস্টিক আর একটা হচ্ছে স্টর্ম ক্যারেক্টারিস্টিক, কারণ তখনও বৃষ্টিটা অন থাকে। এরপরে হচ্ছে ক্রেস্ট সেগমেন্ট, বিপিসি। This crest segment contains the peak discharge, আর এটা একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আর এটা আরেকটা পয়েন্ট অফ ইনফ্লেকশন। আর এই পয়েন্ট অফ ইনফ্লেকশন সি রিপ্রেজেন্টস দি ম্যাক্সিমাম স্টোরেজ ইন দ্য ক্যাচমেন্ট। এবং ক্যাচমেন্টের স্টোর কিভাবে থাকতে পারে? সারফেসের উপরে থাকতে পারে, সয়েলে থাকতে পারে অর্থাৎ ইন্টারফ্লো হিসাবে এবং বেস ফ্লো হিসাবে, এবং টোটাল স্টোরেজটা এখানে ম্যাক্সিমাম। এরপরে যখন নর্মালি হয় কি, এই পিক ডিসচার্জটা, এই পিকটা লার্জ বেসিনে যে পিকটা অকার করে কখন? আফটার দি এন্ড অফ দি রেইনফল। তা আমরা এই ক্যারেক্টারিস্টিক গুলো এখানে লিস্ট ডাউন করেছি। ইট কন্টেইনস দ্য পিক ডিসচার্জ which occurs when the runoff from all parts contribute the flow at the outlet, and for large basins a peak discharge occurs after the cessation of rainfall অর্থাৎ end of rainfall। আর এই টাইম টু পিক কোনটা? যেটা আমরা অলরেডি বলেছি, from the beginning of the precipitation up to the peak, from the beginning of the precipitation up to peak পর্যন্ত যে টাইমটা, এটাকে বলা হয় টাইম টু পিক। আর এই টাইম টু পিকটা এটা নির্ভর করে এখানে বলা হচ্ছে, যেমন আমরা অলরেডি ডিসকাস করেছি, এই টাইম টু পিক এইটা কন্ট্রোল বাই বেসিন
and storm characteristic, এই দুইটাই storm characteristic and basin characteristic, এই দুইটাই ইনফ্লুয়েন্স করে। এরপরে আরেকটা পার্ট হচ্ছে রিসেশন পার্ট or falling limb, যেটা আরেকটা পার্ট, অর্থাৎ সিডি। সিডিটা হচ্ছে কি, এটা এই সময় কিন্তু বৃষ্টি অলরেডি থেমে গেছে, তাহলে এখানে this CD represents the depletion or recession of water from the catchment, যেটা স্টর্মের সময় স্টোরড অবস্থায় স্টোরড হয়েছিল সারফেসের উপরে ইন্টারফ্লো হিসেবে, অথবা এটা বেস ফ্লো হিসেবে গ্রাউন্ড ওয়াটার ফ্লো হিসেবে যেটা ছিল সেটা ডিপ্লিট করে। সো এই সিডি এই সময় কিন্তু স্টর্ম আর অ্যাক্টিভ না। এখন তাহলে দেখা যাচ্ছে যে সিডির শেপটা এটা কিন্তু ডিপেন্ড করে ওনলি বেসিন ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, স্টর্ম ক্যারেক্টারিস্টিক্স এর উপরে না। আর বেসিন ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখেছি, যেমন তার শেপ, তার সাইজ, তার স্লোপ, তার ল্যান্ড ইউজ, ইনফিল্ট্রেশন ক্যারেক্টারিস্টিক, চ্যানেল ডেন্সিটি এটসেট্রা, এগুলো খুব একটা টাইম টু টাইম, স্টর্ম টু স্টর্ম এটা ভ্যারি করে না। কাজেই এইটার যে শেপটা, এই কার্ভের যে শেপটা, এটা হয়তো উপরে নিচে হতে পারে, বাট এই শেপটা এটা কিন্তু টোটালি কন্ট্রোল বাই দ্য বেসিন ক্যারেক্টারিস্টিক, এবং খুব একটা চেঞ্জ হয় না। এবং এই ইনফরমেশনটা কোয়াইট ভ্যালুয়েবল, কারণ আমরা যদি এই কার্ভের ইকুয়েশন, সিডির ইকুয়েশন জানি, তাহলে যে কোনো এক জায়গায় ডিসচার্জ যদি নোন থাকে, তাহলে আর একটা জায়গায় আফটার টাইম টি কত ডিসচার্জ হবে এটা আমরা বের করতে পারি। এবং এই ইনফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই, এই সময় কি হচ্ছে, যেটা বেসিনের মধ্যে ক্যারেক্টারিস্টিকের মধ্যে যেটা পানিটা স্টোর ছিল সেটা ডিপ্লিট করছে। এবং এই ফলে এখানে যদি আমরা এই অর্থাৎ এটা হচ্ছে কি ড্রাই পিরিয়ড, কাজেই কোনো একটা স্ট্রিমের ড্রাই পিরিয়ডে ফ্লো কত থাকবে, আমরা যদি একটা সার্টেন, যেমন আমাদের দেশে অক্টোবরে এই সময় আমাদের মনসুন সিজন শেষ হয়, আর সবচেয়ে ক্রিটিক্যাল টাইম হচ্ছে মার্চ এপ্রিলে, যখন পানি খুব কম থাকে। কাজেই আমরা যদি অক্টোবর নভেম্বরের দিকে একটা ডিসচার্জ মাপতে পারি কোন একটা চ্যানেলে, তাহলে মার্চ এপ্রিলে ডিসচার্জ কত হবে ডিউরিং দ্য ড্রাই পিরিয়ড, যেখানে রিসেশন হচ্ছে, ডিপ্লিশন হচ্ছে স্টোরড ওয়াটার, এটা আমরা প্রেডিক্ট করতে পারবো। এটা হচ্ছে লো ফ্লো প্রেডিকশন। তাহলে লো ফ্লো অর লিন ফ্লো প্রেডিকশন মডেল আমরা এটা থেকে ডেভেলপ করতে পারি যদি আমরা এই রিসেশন কার্ভটা অ্যানালাইজ করি। তাহলে এখানে আমি এই পয়েন্টগুলো উল্লেখ করেছি। রিসেশন লিম, it extends from the point of inflection after the end of crest segment to the commencement of the groundwater flow or base flow. তার মানে এটা এক্সটেন্ড করে from C অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশন থেকে, which represents the maximum storage, এখান থেকে end of surface runoff or direct runoff পর্যন্ত যে কার্ভটা এটা রিপ্রেজেন্ট করে। এটা ফার্স্ট পয়েন্ট আমরা এখানে বললাম। আর it represents the withdrawal of water from the storage build up during the earlier phases. আর এটা যে স্টোরেজটা হতে পারে, একটা হচ্ছে সারফেসের উপরে স্টোরেজ, আর একটা সয়েলের মধ্যে আনস্যাচুরেটেড জোনে যেটা ইন্টারফ্লো স্টোরেজ, আর আরেকটা হচ্ছে বেস ফ্লো স্টোরেজ। আর এর শেপটা এন্টায়ারলি ডিপেন্ড অন বেসিন ক্যারেক্টারিস্টিক, সো দ্যাট আমরা এই রিসেশন অফ স্টোরেজ, এই রিসেশন কার্ভটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাই এ পাওয়ার ইকুয়েশন, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, পাওয়ার ইকুয়েশন। তার মানে QT is equal to Q0 into KR to the power T। এখানে QT হচ্ছে ডিসচার্জ at any time after the measured value Q0, অর্থাৎ Q0 যদি আমার জানা থাকে স্টার্টিং, তাহলে আফটার টাইম T QT কত হবে আমরা পাবো, T যেহেতু জানা আছে। যদি আমরা KR-টা জানি, KR-টাকে বলা হয় রিসেশন কনস্ট্যান্ট, এবং এই রিসেশন কনস্ট্যান্ট এটা খুব একটা চেঞ্জ হয় না, এবং এইটা লেস দেন 1, এটার ভ্যালুটা লেস দেন 1। তো আমরা এখানে জানি যে স্টোরেজটা হতে পারে সারফেসের উপরে, ইন্টারফ্লো স্টোরেজ হতে পারে, বেস ফ্লো হতে পারে,
কাজে কেয়ার consists of three parts. A recession constant consists of three parts. একটা হচ্ছে recession constant for surface storage, recession constant for interflow storage, KRI, and KRB হচ্ছে recession constants for base flow. তাহলে এই তিনটা কম্পোনেন্ট দিয়ে আমরা কেয়ার পেতে পারি। তবে নরমালি এই recession constant যেটা ইন্টারফ্লো স্টোরেজ সেটা নেগলিজেবল, সুতরাং এটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে KRI নরমালি 1 হবে, সো দ্যাট আমরা KR is equal to KRS into KRB দুটার মাল্টিপ্লিকেশন, এটা যেহেতু 1, এর তো 0 হয় না, 0 হলে তো KR 0 হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটাকে সেপারেটলি যদি ডিটারমিন করতে পারি তাহলে KR আমরা বের করতে পারবো। অর্থাৎ একটা হাইড্রোগ্রাফ যদি আমি অ্যানালাইজ করি, পার্টিকুলারলি এই রিসেশন পার্টটা, অর্থাৎ এই পিকের পরের যে ডিসচার্জ উইথ টাইম, সো ইফ আই হ্যাভ সাম ভ্যালু of discharge at different time after the peak, তাহলে এইগুলোকে আমরা যদি প্লট করি, কারণ এই যে কার্ভ, এই কার্ভটা কি, এই কার্ভটা হচ্ছে নন লিনিয়ার, আর উই ক্যান মেক ইট লিনিয়ার ইফ আই টেক দি লগ অফ ইট। সো এটা যদি লগ গ্রাফ পেপারে আমরা প্লট করি উইথ দ্য ডিসচার্জ অন দ্য লগ স্কেল এন্ড টি অন দ্য লিনিয়ার স্কেল, তাহলে নরমাল স্কেলে যদি আমরা প্লট করি, when the recession equation is plotted, অর্থাৎ Q versus time after the peak যদি আমি প্লট করি, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে, আর এই স্ট্রেট লাইন থেকে আমরা এই KR টা বের করতে পারি, বিকজ KR would be slope of that line, অর্থাৎ এখান থেকে আমরা KR টা বের করতে পারবো, এবং আমরা এটা ডিসকাস করব, ইলাস্ট্রেট করব উইথ এ প্রবলেম। একটা প্রবলেম করে তোমাদের বইয়ের ওয়ার্কআউট এক্সাম্পল আমরা ডিসকাস করে এটাকে ইলাস্ট্রেট করব, যে আমরা হাইড্রোগ্রাফ অ্যানালাইসিস করে, পার্টিকুলারলি রিসেশন পার্ট অফ দ্য হাইড্রোগ্রাফ অ্যানালাইজ করে, অর্থাৎ সেমিলগ গ্রাফ পেপারে প্লট করে আমরা কি করে KR টা বের করতে পারি, ডিফারেন্ট কম্পোনেন্ট অফ KR, অর্থাৎ KRB বের করব, দেন KRS বের করব, দুইটা মাল্টিপ্লাই করলে আমি KR পাবো। নরমালি KRI টা নেগলিজেবল থাকে, অর্থাৎ এটার ভ্যালুটা 1 ধরা হয়। নেক্সট পয়েন্ট, আমরা পয়েন্টটা শেষ করে নিয়ে আমরা প্রবলেমে যাব। নেক্সট পয়েন্টটা হচ্ছে বেস ফ্লো সেপারেশন। বেস ফ্লো সেপারেশন আমরা অলরেডি বেস ফ্লো পড়েছি। আমরা দেখেছি যে একটা ক্যাচমেন্ট থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ ইন্টারেস্টে রান অফটা দুই ভাবে আসতে পারে টাইম ওয়াইজ, একটা খুব কুইকলি র্যাপিড, আর আরেকটা হচ্ছে স্লো বা ডিলেইড। যেটা র্যাপিড আসে ওটাকে বলা হয় সারফেস রান অফ, আর যেটা ডিলে হয়ে আসে এটাকে হচ্ছে বেস ফ্লো। আর আমরা অলরেডি দেখেছি যে আরেকটা আছে ইন্টারফ্লো। তো ইন্টারফ্লোটা নরমালি আমরা কনসিডার করি প্রম্পট ফ্লো হিসাবে, অর্থাৎ কুইক ফ্লো হিসাবে, অর্থাৎ ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ পার্ট অফ দ্য সারফেস রান অফ। তো অনেক সময় হাইড্রোগ্রাফ অ্যানালাইসিসের সময় আমাদের একটা রিলেশনশিপ বিটুইন দি এখানে in many hydrograph analysis it is necessary to establish a relationship between the surface flow hydrograph অথবা direct runoff hydrograph আর effective rainfall। এটার সাথে অনেক সময় রিলেশনশিপের খুব প্রয়োজন হয়। আমরা দেখব এরপরে হাইড্রোগ্রাফ যখন বা ইউনিট হাইড্রোগ্রাফ যখন ডিসকাস করব, তখন আমরা দেখব যে ইফেক্টিভ রেইনফল যদি জানা থাকে তাহলে এখান থেকে আমরা সারফেস ফ্লো হাইড্রোগ্রাফটা প্রেডিক্ট করতে পারি, ইফ আই নো the relationship. So এই রিলেশনশিপটা অনেক সময় দরকার পড়ে। আর এই ইফেক্টিভ রেইনফল পার্ট কোনটা, এটা হচ্ছে রেইনফল মাইনাস দ্য লসেস। আর লস গুলো আমরা অলরেডি দেখেছি, একটা হচ্ছে ইনিশিয়াল লস আর একটা হচ্ছে ইনফিল্ট্রেশন লস মেইনলি। evapotranspiration লসটা নেগলিজেবল ধরা হয়। The surface flow hydrograph is obtained by separating the quick response flow, that is the surface runoff, from the slow response runoff, that is the base flow. তাহলে আমরা বেস ফ্লোটাকে যদি সেপারেট করি টোটাল ফ্লাড হাইড্রোগ্রাফ থেকে, অর্থাৎ স্টর্ম হাইড্রোগ্রাফ থেকে বা হাইড্রোগ্রাফ থেকে, তাহলে আমরা পেয়ে যাব সারফেস ফ্লো হাইড্রোগ্রাফ বা সারফেস রানঅফ হাইড্রোগ্রাফ। এবং যেটা আমরা বলছিলাম যে ইন্টারফ্লো ইজ ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ দ্য সারফেস ফ্লো, এটা সারফেস ফ্লো পার্ট হিসেবে কনসিডার করা হয়। Thus, only base flow is deducted from the total
storm hydrograph to obtain surface runoff hydrograph. কাজে সারফেস রানঅফ হাইড্রোগ্রাফ যদি আমরা পেতে চাই তাহলে আমরা কি করব, বেস ফ্লোটা সেপারেট করব। কিভাবে? আমরা প্রথমে একটা বেস ফ্লো আগে এস্টিমেট করব, তারপর ওই বেস ফ্লোটা টোটাল ফ্লাড হাইড্রোগ্রাফের অর্ডিনেট থেকে সাবট্রাক্ট করলে বাকিটাই আমরা পেয়ে যাব সারফেস রানঅফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট। এখানে there are three methods of separation, তিনটা মেথড আছে। এই তিনটা মেথড হচ্ছে মেথড 1, মেথড 2 এন্ড মেথড 3। মেথড 1টা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এটা একটা টিপিক্যাল, যেটা আমরা বলছি, এটা যদি টোটাল হাইড্রোগ্রাফ হয়, আমরা বেস ফ্লোটা সেপারেট করতে চাই, তাহলে তিনটা মেথডের ফার্স্ট মেথডটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। আমরা যদি এইটার সারফেস রানঅফের, এই যে হাইড্রোগ্রাফটা আছে, সারফেস রানঅফের স্টার্টিং পয়েন্ট যেটা আগে আমরা দেখেছি, অর্থাৎ যেখান থেকে বৃষ্টি শুরু হলো, এই এ পয়েন্টটা যদি জানি, এ পয়েন্টটা কি, এটা হচ্ছে স্টার্ট অফ সারফেস রানঅফ অথবা রাইজিং অর ইনক্রিজ অফ ডিসচার্জ। আর বি পয়েন্ট এটা হচ্ছে এন্ড অফ সারফেস রানঅফ। এন্ড অফ সারফেস, এটা আমরা বিগিনিং অফ সারফেস রানঅফটা হয়তো ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু বিটা অর্থাৎ এন্ড অফ সারফেস রানঅফ আইডেন্টিফাই করা কিন্তু ডিফিকাল্ট। তখন কি করা হয়, একটা গাইডলাইন ইউজ করা হয়, অর্থাৎ বি এন্ড অফ সারফেস রানঅফ অর ডাইরেক্ট রানঅফ, এটা অকার করে এন্ড ডেজ আফটার দ্য পিক, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি সাইজ কিভাবে এফেক্ট করে এটা, এই এন। এবং নর্মালি এখানে একটা রিলেশনশিপ গাইডলাইন হিসেবে ইউজ করা হয়, এন ইজ দ্য টাইম ইন ডেজ। এটা কোনটা, এটা হচ্ছে পিক থেকে এন্ড অফ সারফেস রানঅফ পর্যন্ত 0.83 a to the power 0.2, এটা হচ্ছে এরিয়া অফ দি ক্যাচমেন্ট ইন কিলোমিটার স্কোয়ার। কাজে এরিয়া যদি জানা থাকে 0.2 দিয়ে রেজ করলে 0.83 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এন ইন ডেজ পাবো। অর্থাৎ এখান থেকে পিক তো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি একটা হাইড্রোগ্রাফে, টেবুলার ফর্মে থাকুক অথবা গ্রাফে থাকুক, আমরা এই পয়েন্টটা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারি। কাজে এখান থেকে যদি আমরা ওটা এস্টিমেট করি, তাহলে এন্ডে পরে গিয়ে আমার বিটা হবে। সো ইফ আই নো বি, তাহলে এ আর বি আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করব, সো দ্যাট এই স্ট্রেট লাইনের নিচের পার্টটা হচ্ছে বেস ফ্লো, উপরের পার্টটা হচ্ছে সারফেস রানঅফ। কাজে আমার টোটাল ডিসচার্জ যদি জানা থাকে আর করসপন্ডিং বেস ফ্লো যেটা আছে এটা সাবট্রাক্ট করলে উপরেরটাই আমি পেয়ে যাব। যে বেস ফ্লো আছে সেটা যদি সাবট্রাক্ট করি তাহলে এই পার্টটা হচ্ছে আমার সারফেস রানঅফ। তাহলে they join the beginning of the surface runoff point A to the point representing the end of direct runoff or surface runoff point B with a straight line. Point B is difficult to locate exactly, and empirical equations for time interval n in days from the peak to the point B এটা আছে, তাহলে এটা আমরা বের করতে পারবো, বি পয়েন্টটা এস্টিমেট করতে পারবো। বাট উই হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার জাজমেন্ট অলসো, আমরা এই ধরনের প্রবলেম করব। তো এটাই কি হচ্ছে দিস মেথড, এটা তাহলে খুব স্ট্রেট এন্ড সিম্পল মেথড। এটা দিস মেথড ইজ দি সিম্পলেস্ট অফ অল দি মেথড। এখানে তিনটা মেথড আছে, তিনটা মেথডের মধ্যে এটা হচ্ছে সিম্পলেস্ট মেথড। সেকেন্ড মেথড যেটা, সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে, এটা তো স্টার্ট অফ রেইনফল অথবা স্টার্ট অফ সারফেস রানঅফ, তার আগে যে ডিসচার্জ কার্ভটা আছে ইট রিপ্রেজেন্টস দি বেস ফ্লো কার্ভ। এটাকে আমরা এক্সটেন্ড করব আপ টু পয়েন্ট সি করসপন্ডিং টু দ্য পিক ডিসচার্জ। এই সিটা হচ্ছে একটা অর্ডিনেট, আমরা যদি পিক ডিসচার্জ দিয়ে একটা অর্ডিনেট আঁকি তাহলে এটা যে ইন্টারসেক্ট করবে এই কার্ভকে, এটা হচ্ছে পয়েন্ট সি। তারপর সি আর বি আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করব। কাজে প্রিভিয়াস যে বেস ফ্লো কার্ভ আছে সেটা এক্সটেন্ড করব আপ টু দ্য পয়েন্ট সি করসপন্ডিং টু দ্য পিক ডিসচার্জ, এন্ড এখান থেকে আমরা কানেক্ট করব স্ট্রেট লাইন, এটা হচ্ছে মেথড 2। সো the base flow curve existing prior to the commencement of the surface runoff is extended till it intersects the ordinate drawn at peak value অর্থাৎ C. This point
পিক নট সি, এটা সি হবে না, এটা হবে কি, ও এইটা পয়েন্ট সি, বাট এটা হচ্ছে কিন্তু পি, কার্ভের উপরে গ্রাফের উপরে যেটা আছে এটা হচ্ছে পি পয়েন্ট। একটু আগে আমরা যেটা দেখছিলাম এটা পিক ডিসচার্জের যেটা আমরা বলছিলাম ওটা হচ্ছে পি কার্ভের উপরে যেটা, এই যে এইটা। তাহলে পিক ডিসচার্জটা যদি আমি জানি তাহলে এটার যে অর্ডিনেট, এই কার্ভটা যেখানে গিয়ে এটা ইন্টারসেক্ট করবে এটা হচ্ছে সি। এই সি পয়েন্টটা আমরা কানেক্ট করব বি এর সাথে বাই স্ট্রেট লাইন, এটা হচ্ছে মেথড 2। এখান থেকে স্ট্রেট লাইন কানেক্ট করব বি, এটা হচ্ছে মেথড 2। আর এই মেথড 2টা হচ্ছে method, this point is joined to B by a straight line, and this is probably the most widely used procedure. It's a widely used procedure for separating the base flow. কাজেই আমি এই যে এখান থেকে এইটুকু হচ্ছে কার্ভ, যদিও এখানে দেখা যাচ্ছে স্ট্রেট লাইন, কারণ আগের কার্ভটা মোর অর লেস স্ট্রেট লাইন ছিল। এটা যদি স্ট্রেট লাইন হয় না হয় কার্ভ থাকে তাহলে কার্ভ হিসাবে আসবে এটা, আর এই পার্টটা স্ট্রেট লাইন। তাহলে দেখা যাচ্ছে যে এ সি বি এর নিচের গুলো হচ্ছে বেস ফ্লো, উপরেরটা হচ্ছে সারফেস রান অফ। এটা দিয়ে আমরা সেপারেট করতে পারি টোটাল ফ্লাড হাইড্রোগ্রাফকে অথবা স্টর্ম হাইড্রোগ্রাফকে ইনটু সারফেস রান অফ হাইড্রোগ্রাফ এন্ড বেস ফ্লো হাইড্রোগ্রাফ, দুইটা অর্ডিনেট আমরা আলাদা করে ফেলতে পারি। আর থার্ড মেথডটা এখানে হচ্ছে দি বেস ফ্লো রিসেশন কার্ভ। যে থার্ড মেথডটা হচ্ছে কি, এটা ছিল বিগিনিং এরটা, আর এটা যে আফটার দ্য রিসেশন, সরি আফটার দি এন্ড, এখানে যেটা আছে এখানে এই কার্ভটা যেখানে গিয়ে শেষ হলো, অর্থাৎ যে বেস ফ্লো কার্ভ আফটার দ্য স্টর্ম, এটাকে আমরা এইটাকে কার্ভটাকে আমরা এক্সটেন্ড করব ব্যাকওয়ার্ড আপ টু পয়েন্ট এফ করেসপন্ডিং টু দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবং তারপর অর্থাৎ এই কার্ভটাকে আমি এক্সটেন্ড করলাম আপ টু এফ ব্যাকওয়ার্ড correspond to a coordinate f corresponding to the point of inflection, and then af কে একটা arbitrary curve দিয়ে আমরা কানেক্ট করব। তাহলে এখানে আমি এক্সপ্লেইন করেছি অলরেডি মেথড 3টা। The base flow recession curve after the depletion of the flood water is extended backwards till it intersects the ordinate at the point of inflection f. Then point A and F are joined by an arbitrary smooth curve. এই মেথডটা তার মানে এখানে কি হচ্ছে, এই যে আমরা এখান থেকে যে কার্ভটা আঁকলাম অর্থাৎ এ এফ ই, এইটা নিচেরটা হচ্ছে বেস ফ্লো আর উপরেরটা থাকবে সারফেস রান অফ। আর এই মেথডটা কখন কোন সিচুয়েশনের জন্য মোস্ট সুটেবল, এটা হচ্ছে যেখানে এই বেস ফ্লো গ্রাউন্ড ওয়াটার কন্ট্রিবিউশনটা সিগনিফিক্যান্ট এন্ড প্রম্পট। এখানে বলা হচ্ছে দিস মেথড ইজ রিয়ালিস্টিক ইন সিচুয়েশন where groundwater contribution is significant and reach the stream quickly. অর্থাৎ বেস ফ্লো যেখানে সিগনিফিক্যান্ট এবং এই বেস ফ্লোটা কুইকলি যদি আসে টু দি চ্যানেল, ওই সিচুয়েশনের জন্য এই মেথডটা রিয়ালিস্টিক, এই মেথডটা সুইটেবল। এই যে তিনটা মেথড দেখলাম আমরা, all these methods are rather arbitrary, এটা আরবিট্রারি, এবং কোন মেথডটা আমরা সিলেক্ট করব এটা নির্ভর করে লোকাল প্র্যাকটিস এন্ড প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপরে। তা আমরা বেস ফ্লো সেপারেশনের তিনটা মেথড যেটা বললাম, আমরা প্রবলেম সলিউশনের সময় মোস্টলি ইউজ করা হয় স্ট্রেট লাইন মেথড, যেহেতু এটা সিম্পল। তার মানে আমরা বিগিনিং অফ দি সারফেস রান অফ যদি জানি, এন্ড অফ সারফেস রান অফ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি বাই ইউজিং দ্য গাইডলাইন, তাহলে আমরা এই দুইটা কানেক্ট করব বাই স্ট্রেট লাইন। এর নিচেরটাকে ধরবো আমরা বেস ফ্লো, উপরেরটাকে ধরবো আমরা
surface runoff. Before we go to the problems, দুইটা পয়েন্ট আমরা এখানে দুইটা ডেফিনেশন একটু দেখে নিই। একটা হচ্ছে ডাইরেক্ট রানঅফ হাইড্রোগ্রাফ অথবা সারফেস রানঅফ হাইড্রোগ্রাফ। ডাইরেক্ট রানঅফ হাইড্রোগ্রাফ কোনটা? The surface runoff hydrograph obtained after the base flow separation, অর্থাৎ টোটাল ফ্লাড হাইড্রোগ্রাফ থেকে বেস ফ্লোটা সেপারেট করলে যে অর্ডিনেট গুলো পাওয়া যায়, এই অর্ডিনেট গুলো যে হাইড্রোগ্রাফকে রিপ্রেজেন্ট করে সেটাকেই বলা হয় ডাইরেক্ট রানঅফ হাইড্রোগ্রাফ। সো in order to get the direct runoff hydrograph, first you have to estimate the base flow, then you subtract it from the total flood hydrographer ordinate থেকে সাবট্রাক্ট করলে বাকি পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে ডাইরেক্ট রানঅফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট। আমরা প্রবলেমে দেখব। আর আমরা যেটা দেখলাম যে রেইনফল থেকে যদি লসটা আমরা সাবট্রাক্ট করি তাহলে এটা হচ্ছে রেইনফল এক্সেস অথবা ইফেক্টিভ রেইনফল। আর এটা টাইম ইন্টারভালের সাথে যদি আমরা প্লট করি, এক্সেস রেইনফল হাইড্রোগ্রাফ, এটাকে বলা হবে এক্সেস রেইনফল হাইড্রোগ্রাফ, অর্থাৎ গ্রাফ of excess rainfall versus time interval. এটাকে আমরা বলবো excess rainfall hydrogram. So with these two আমরা definition, let's go to আমরা বিষয়ে যাচ্ছি problems on hydrograph. আমরা আরেকটু বড় করে নিই। এই প্রবলেমে আমরা যেটা প্রথমে ডিসকাস করব সেটা হচ্ছে একটা হাইড্রোগ্রাফ অ্যানালাইজ করে কি করে আমরা রিসেশন কনস্ট্যান্টটা বের করতে পারি। ওকে, তো এই প্রবলেমটা তোমাদের বইয়ের ওয়ার্কশপ এক্সাম্পল 6.1 পেজ 246 to 247 এ এখানে দেয়া আছে রিসেশন লিম, অর্থাৎ একটা ফ্লাড হাইড্রোগ্রাফের পিকের পরে ডিফারেন্ট টাইমে ডিসচার্জ দেওয়া আছে এবং টাইমটা হচ্ছে ফ্রম দ্য পিক, নট ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রেইনফল। নর্মালি হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো দেওয়া থাকে ফ্রম দ্য স্টার্ট অফ রেইনফল, আর এই পার্টিকুলার প্রবলেমে যেহেতু আমরা রিসেশন লিমটা অ্যানালাইজ করব সেই জন্য এটা পিকের পরের হচ্ছে টাইম স্কেলটা পিকের পরে। তাহলে এখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেআরবি এন্ড হোয়াট ইজ, অর্থাৎ রিসেশন কনস্ট্যান্ট ফর বেস ফ্লো এন্ড রিসেশন কনস্ট্যান্ট ফর সারফেস ফ্লো স্টোরেজ। এই দুইটা বের করতে হবে assuming KRI to be 1. তাহলে প্রথমেই আমরা কি করব, এই ডাটাগুলো এখানে আমি আর রিপিট করি নেই, একবারে প্লটে আমি যাচ্ছি। যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে পিকের পরে ডিসচার্জ গুলো দেওয়া আছে, অর্থাৎ টাইম যখন 0 তখন এইটা হচ্ছে পিক ভ্যালু, এবং এখানে এই যে এই সলিড স্কোয়ার যেগুলো আছে দিস আর দ্য পয়েন্টস যেগুলোকে আমরা এখানে প্লট করা হয়েছে অন সেমিলগ গ্রাফ পেপার, যেটা একটু আগে আমরা বলছিলাম যে সেমিলগ গ্রাফ পেপারে আমরা প্লট করব উইথ ডিসচার্জ অন দ্য লগ স্কেল। এখানে ডিসচার্জটা হচ্ছে অন দ্য লগ স্কেল আর টাইমটা হচ্ছে, আমরা এটা একটু ছোট করে নিই, এখানে ডিসচার্জটা হচ্ছে ইন লগ স্কেল আর টাইমটা হচ্ছে লিনিয়ার স্কেল। তাহলে আমরা যখন এই রিসেশন লিমটা প্লট করব তখন দেখা যাবে যে আফটার দ্য টাইম 4.5 ডে এরপরে এই পয়েন্টগুলো অন স্ট্রেট লাইন, তার মানে এই পার্টটা বেস ফ্লো। এখন আমরা এই কার্ভটাকে যদি এক্সটেন্ড করি ব্যাকওয়ার্ড তাহলে MBA represents the base flow curve. তাহলে আমাদের এখানে দেখো ইকুয়েশন কি,
বেস ফ্লোর অথবা যে কোনো ডিসচার্জেরই আমরা যে ডিসচার্জটা নিলাম এটা হচ্ছে কি পাওয়ার ইকুয়েশন, এবং এখানে দেখা যাচ্ছে যে এটা সেমি-লগ গ্রাফ পেপার আমরা প্লট করলাম, তাহলে টাইম টি 4.5 ডেজ থেকে 7 ডে পর্যন্ত এটা স্ট্রেট লাইন এ বি তে পড়লো। এখন আমরা যদি জানি ইকুয়েশনটা কি কি, এটা হচ্ছে ডিসচার্জ আফটার এনি টাইম টি from initial discharge Q0 KRB to the power T। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি আমরা লগ নেই, তাহলে log of QT by Q0 is equal to T into ln of KRB। তাহলে ln of KRB is equal to 1 over T ln of QT by Q0। তাহলে যদি আমি দুইটা পয়েন্ট নেই এই স্ট্রেট লাইনে, একটা হচ্ছে QT তার কারেসপন্ডিং টি, Q0 তার কারেসপন্ডিং টি, আর দুইটা টি এর মাঝখানে ডিফারেন্সটাই হচ্ছে টি, বসালে আমরা ln of KRB পাবো। তাহলে দুইটা পয়েন্ট আমি এখানে সিলেক্ট করতে পারি। একটা যদি সিলেক্ট করি যখন t is equal to 4.5 আর একটা হচ্ছে 7, তাহলে দেখবো যে কারেসপন্ডিং ডিসচার্জটা হচ্ছে যখন টাইম 4.5 তখন ডিসচার্জ ইজ 3। এই কার্ভে দেখো যখন 4.5 তখন ডিসচার্জটা হচ্ছে 3, আর যখন এটা 7 তখন এটা হচ্ছে 1.4। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 লগ স্কেল, কাজে এটা 1.4। এটা আমরা ওখান থেকে রিড করতে পারি এই দুইটা পয়েন্ট, অর্থাৎ যখন t is equal to 7 তখন ডিসচার্জ ইজ 1.4, তার মানে এটা হবে আমার QT, তাইলে 1.4, আর এটা হবে Q0, আর দুইটা টাইমের ডিফারেন্স হচ্ছে 7 minus 4.5, তাইলে এখান থেকে আমি বের করতে পারি। এবং এটা যদি আমি লন নেই এবং তারপর আমি যদি অ্যান্টি লগ নেই, তাহলে দেখা যাবে যে KRB is equal to 0.74। অল্টারনেটিভলি আমরা MS এক্সেলে এটা করতে পারি, অর্থাৎ এই পয়েন্টগুলোকে যদি আমি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন রিগ্রেশন করে বের করি, এক্সেলে করা সম্ভব। তাহলে দিস ইজ দি ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের যে এই পার্টটা এটা হচ্ছে স্লোপ, অর্থাৎ ln of KRB is equal to -0.297। এন্টি লগ নিলে দেখবে মোর অর লেস একই ভ্যালু পাবা। তাহলে আমরা এখান থেকে KRB টা বের করলাম। নেক্সট আমাকে KRS বের করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদেরকে বেস ফ্লোটা সেপারেট করতে হবে ফ্রম দ্য টোটাল ফ্লো। তাহলে আমরা টোটাল ফ্লো হচ্ছে এই সলিড যেগুলো স্কোয়ার, আর বেস ফ্লোটাকে এই স্ট্রেট লাইনের উপরে যে ভ্যালু, অর্থাৎ যখন t is equal to 0.5 ডে তখন আমার বেস ফ্লোটা হচ্ছে এখান থেকে আমি রিড করতে পারি। তাহলে টোটাল থেকে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে এটা হবে আমার সারফেস রান অফ কারেসপন্ডিং টু 0.5 ডে। একইভাবে এখান থেকে যদি আমি বেস ফ্লোটা রিড করি তাহলে এই কার্ভে, তাহলে এইটুকু হচ্ছে আমার সারফেস রান অফ, এইটার জন্য এইটুকু হচ্ছে আমার সারফেস রান অফ, এইটুকু হচ্ছে আমার সারফেস রান অফ, এরকম করে ডিফারেন্ট পয়েন্ট আপ টু 0.45 পর্যন্ত দেখা যাবে আমাদের সারফেস রান অফ এর ভ্যালুগুলো পাবো। এখন যে আমি একইভাবে কিউটা ডিসচার্জটা লগ স্কেলে আর টাইমটা যদি লিনিয়ার স্কেলে প্লট করি, যেগুলো ট্রায়াঙ্গেল, সলিড ট্রায়াঙ্গেল, তাহলে দেখা যাবে যে সবগুলো পয়েন্ট একটা স্ট্রেট লাইনে পড়েছে মোর অর লেস। তাহলে this curve represents the surface runoff hydrograph curve। তাহলে এটার স্লোপ থেকেই আগের মতো আমরা বের করতে পারবো এর ভ্যালু কত হয়, KRS এর ভ্যালুটা কত হয়। তাহলে আমাদের এইটুকু যেটা আমরা পেয়ে গেলাম স্ট্রেট লাইন, আমি যদি দুইটা পয়েন্ট নেই, সে একটা হলো 1 এর রেসপেক্টে কত ডিসচার্জ, আর আরেকটা সে আমাদের 4 এর রেসপেক্টে কত ডিসচার্জ, এই দুটো যদি আমি নেই, যেখানে দেখো এটা আমরা প্লট করলাম, তাহলে দুইটা পয়েন্ট যদি নেই, 1 এর রেসপেক্টে ডিসচার্জ ইজ 28। দেখো এখানে 1 এর এটা হচ্ছে 28, 10, 20, 30, সুতরাং এটা 28। আর 4 এর রেসপেক্টে যদি আমরা একটা ভ্যালু নেই, 4 এর রেসপেক্টে এটা হচ্ছে 0.46, অর্থাৎ
যখন টাইম 4 তখন যদি আমি এই ভ্যালুটা নেই which is 46, এটা হচ্ছে 0.2, 0.3, 0.4, 0.46, তাহলে 0.46 আমি 4 এর রেসপেক্টে পেলাম, আর দুইটা টাইমের ডিফারেন্স হচ্ছে 4 minus 1, 3, সুতরাং আমি এখানে বসালেই আমি পেয়ে যাব, তাহলে 4 এর রেসপেক্টে 0.46, so this is QT, আর এটা হচ্ছে Q0, আর 4 minus 1, তাহলে 1/3 of that, তাহলে এখান থেকে আমি KRS টা অ্যান্টিলগ নিলে পেয়ে যাব। তাহলে এটা যেমন আমরা গ্রাফ থেকে রিড করে পেতে পারি, একইভাবে আমি যদি এই স্ট্রেট লাইনটা এক্সেলে এক্সপোনেনশিয়াল কার্ভ রিগ্রেশন করে বের করি, তাহলে দিস ইজ দি এক্সপোনেনশিয়াল কার্ভ, আর এটার যে পাওয়ারটা এটি হচ্ছে স্লোপ which is ln of KRS, অ্যান্টিলগ নিলে -0.13601, এইটার অ্যান্টিলগ নিলে দেখা যাবে একই রকমের ভ্যালু আসবে more or less। এটা বইয়ে word.exa আছে, তোমরা দেখো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা রিসেশন কার্ভটা যদি অ্যানালাইজ করি, তাহলে আমরা রিসেশন কনস্ট্যান্ট ফর বেস ফ্লো স্টোরেজ এন্ড রিসেশন কনস্ট্যান্ট ফর সারফেস ফ্লো স্টোরেজ পাবো, আর দুইটা মাল্টিপ্লাই করলে যেহেতু আমরা KRI1 ধরেছি, তাহলে 0.25 multiplied by 0.74 gives you KR এর ভ্যালু। এই ভ্যালুটা কতটা ইউজফুল এটা দেখানোর জন্য আমরা আরেকটা এক্সাম্পল বা প্রবলেম আমরা ডিসকাস করতে চাই। এটা হচ্ছে প্রবলেম 6.2 অফ পেজ 287-288 এ তোমাদের একটা এক্সারসাইজের প্রবলেম। তো এখানে কিউ জুন 1 এ দেয়া আছে 80 cubic meter per second, so it is a Q0. June on 21, which is QT, after 20 days, 40 cubic meter per second. এবং এখানে অ্যাসিউম করা হচ্ছে যে কোনো বৃষ্টি নেই এই পিরিয়ডের পরে, অর্থাৎ এপ্রিল 15 এর পরেই আর কোনো বৃষ্টি নেই, কাজে জুনে তো কোনো বৃষ্টি নেই। এখন তাহলে বের করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিসেশন কনস্ট্যান্ট, বিকজ ইউ নো QT এন্ড Q0, ইউ নো T, সুতরাং তুমি KR এখান থেকে ইজিলি পাবা। আর আরেকটা হচ্ছে এক্সপেক্টেড কিউ অন জুলাই 1, এন্ড ইফ আই নো KR, তাহলে এখান থেকে আমি যেহেতু Q0 আমি জানি, সুতরাং যে কোনো টাইম অর্থাৎ জুলাই 1 কতদিন পরে হয় সেখান থেকে আমরা ইজিলি পাবো। তাহলে আমরা জানি QT is equal to Q0 KR to the power T, এটা টোটাল রিসেশন কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি লগ নিলে আমি এটা পেলাম, তাহলে আমার এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে 1, এটা 21, তার মানে 20 দিন, 21 minus 1, 20 দিন, 1/20 ln of QT by Q0, তাহলে এখান থেকে KR পেলাম 0.966। সো এইটা তাহলে আমার KR টা জানা হয়ে গেল। তাহলে ডিসচার্জ QT is equal to এটা হচ্ছে Q0 into KR to the power T। তাহলে পরের প্রবলেমে যেটা বলা হচ্ছে জুলাই 1 এ কত, তাহলে জুনের 1 থেকে জুলাইয়ের 1 পর্যন্ত 30 দিন, সুতরাং 30 দিন পরে হবে। আর Q0 দেওয়া আছে হচ্ছে 80, আমি এটার পাওয়ার হচ্ছে 30 করলে 28.28 আমরা পেলাম ডিসচার্জ অন জুলাই 1। তাহলে দেখা যাচ্ছে জুন 1 এ যদি আমার একটা ডিসচার্জ জানা থাকে, মেজার ভ্যালু থাকে, তাহলে দেখা যাচ্ছে 1 মাস পর এই স্ট্রিমে কত ডিসচার্জ হবে, প্রোভাইডেড এই পিরিয়ডে কোনো বৃষ্টি যদি না হয়। তাহলে এই জন্য আমরা বলছিলাম যে অনেকগুলো আমাদের এখানে নদী আছে, পেরিনিয়াল রিভার, ড্রাই পিরিয়ডে মেইনলি বেস ফ্লো এখানে আসে। সুতরাং আমরা যদি অক্টোবর নভেম্বরের দিকে একটা ডিসচার্জ জানি, তাহলে আফটার 3 মান্থস পরে ডিসচার্জ কত আসবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। কাজে আমরা প্ল্যান করতে পারবো যে এই নদী থেকে আমি কত ফ্লো অ্যাভেলেবল হবে ফর ডিফারেন্ট ইউজেস। এটা হতে পারে ফর ইরিগেশন, মেবি ফর আদার ইউজেস। তাহলে এটা কত ফ্লো হবে, তার মানে উই ক্যান প্রেডিক্ট দি লো ফ্লো। এই জন্য এটাকে বলা হয় লো ফ্লো প্রেডিকশন মডেল। অতএব রিসেশন কার্ভটা কোয়াইট ইউজফুল
সেখান থেকে যদি আমরা একটা রিসেশন কনস্ট্যান্ট আমার জানা থাকে বের করতে পারি বাই অ্যানালাইজিং দি হাইড্রোগ্রাফ, একটু আগে যেটা আমরা ইলাস্ট্রেট করলাম, তাহলে আমরা এখান থেকে আমার ওয়েট সিজনের শেষের দিকে কোনো ডিসচার্জ জানা থাকলে তার কারেসপন্ডিং ডিসচার্জ ট্রাই পিরিয়ডে কত হবে এটা আমরা প্রেডিক্ট করতে পারবো। তাহলে এটাকে আমরা বলবো লো ফ্লো প্রেডিকশন মডেল। আমরা নেক্সট ক্লাসে বেস ফ্লো সেপারেশনের উপরে আর একটা প্রবলেম দেখব। Do you have any question so far I discuss? হ্যালো, না স্যার। তাহলে তোমাদের তো বই অলরেডি আছে, দেখবা, এবং আমরা যা ডিসকাস করলাম আজকে